আফ্রিদির একটা ভিডিও দেখলাম ওর আহ, ফিলিস্তিনের গাজা সম্পর্কে। গাজার জন্য ওর অনেক মায়া লাগতেছে। সৌদি আরব, দুবাই, সমুদ্রের ভেতরে তেলের খনি আর খনি, কিন্তু গাজায় অ্যাম্বুলেন্সে তেল নাই তাই দেখে চিকিৎসা করতে হসপিটাল নিতে পারে নাই। এটা তো ওর অভিনয়, এটা কিন্তু ওর বাস্তব কান্না না। ওর ভিডিওর কমেন্ট গুলো চেক করেন, ওর ভিডিওর কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন ওকে কিভাবে মানুষ গালিগালাজ করতেছে। আমি আফ্রিদিকে বলতেছি, আপনার যদি লজ্জা শরম থাকতো তাহলে আপনি তো মিডিয়াতে আসতেন না। আপনি কি ক্ষমা চাইছেন? আপনি তো একজন রাজাকার, বিশ্বাসঘাতক, বেঈমান, দালাল। আপনার যে অপরাধ, আপনি যে অপরাধ করছেন, এই অপরাধের জন্য কি আপনি অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চাইছেন? চান নাই? তাহলে আপনি কোন মুখে মিডিয়াতে আসেন? আপনার তো লজ্জা করা উচিত। মিডিয়াতে আসছেন মায়া কান্না করতে, অভিনয় করতে। এই অভিনয় অভিনয় করে, মায়া কান্না করে মানুষকে আর বোকা বানানো যাবে না। দেশের মানুষ এখন অনেক সচেতন। কোনটা অভিনয় আর কোনটা রিয়েল সেটা এখন দেশের মানুষ বুঝে, জানে। অভিনয় দিয়ে আর মানুষকে বোকা বানানো যাবে না। অভিনয় করে মানুষকে বোকা বানিয়ে আপনার অপরাধের কথা ভোলানো যাবে না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার এখন মায়া কান্না হচ্ছে? আপনি এখন অভিনয় করতেছেন, মায়া কান্না করতেছেন। কোথায় ছিল আপনার এই মায়া কান্না যখন আমার দেশের সাধারণ মানুষের উপরে পাখির মতো গুলি চালিয়েছে? যখন লাশের স্তূপগুলো ভ্যান গাড়ির উপরে রেখে আগুন ধরায় দিছে, তখন কোথায় ছিল আপনার এই মায়া কান্না? তখন কেন চুপ ছিলেন আপনি? তখন কেন কথা বলেন নাই? আর এখন আসছেন মায়া কান্না দেখাইতে, এখন আসছেন অভিনয় করতে। গণ অভ্যুত্থানে যেখানে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসছে আন্দোলনের জন্য, সেখানে আপনি চুপ করে ঘরে বসেছিলেন এবং চেষ্টা করছেন কিভাবে ছাত্রদেরকে দমন করা যায়, কিভাবে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা যায়, এই চেষ্টা চালিয়ে গেছেন। আপনি আন্দোলনের সময় দেশের বড় বড় ইউটিউবারদেরকে আপনি ফোন করে ডেকে নিয়ে তারপরে টাকার অফার করছেন, যে 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 পরিমাণ অ্যামাউন্ট চাই দেয়া হবে। তহিদ আফ্রিদি ভাইয়াই বলছে যে কন্টেন্ট ক্রিয়েটর গুলোকে ডাকা হোক, ডেকে এদেরকে বোঝানো হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে, ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিবিরের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে, তাহলেই হয়ে যাবে। মানে মূল হোতা যেটাকে আমরা বলি সেটা ছিল তহিদ আফ্রিদি ভাই। যা চাবো তাই দিবে, টাকা যাই চান, টাকা যাই চাই তাই দিবে। যে সমস্ত ইউটিউবাররা আপনার কথা শুনে নাই তাদেরকে আপনি হুমকি দিচ্ছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে। আর এখন আসছেন আপনি মায়া কান্না দেখাইতে। আপনি তো একজন চিহ্নিত রাজাকার, 24-এর রাজাকার, দালাল, বিশ্বাসঘাতক, বেঈমান। আপনি জাতির সাথে বেঈমানি করছেন, দেশের মানুষের সাথে বেঈমানি করছেন, দেশের সাথে বেঈমানি করছেন। স্বৈরাচারীর পক্ষ নিয়েছেন আপনি। এরপরে আপনার চরিত্র কত জঘন্য, আপনার চরিত্র কত খারাপ। আপনাকে তো ভালো, আপনাকে একজন ভালো ইউটিউবার, একজন ভালো মানুষ হিসেবে দেশের মানুষ গ্রহণ করছিল, কিন্তু আপনি সেটা রাখেন নাই। আপনি সেই সম্মানটা রাখেন নাই। আপনার এর আগে মুনিয়ার সাথে একটা কল রেকর্ড আপনার ভাইরাল হয়েছে। হ্যালো, কই? 13 নম্বর রোড না? হ্যাঁ তারপর ব্লক না? হ্যাঁ, তাহলে আমি মনে হয় তোমার বাসার এখানে। বাসার সামনে? আচ্ছা, আমি বলতেছি। আমি কি গেট গাড়ি বাইরে রাখবো না ভিতরে রাখবো? ভিতরে বাইরেই রাখি। পার্কিং আছে। প্রবলেম হবে? কি প্রবলেম? বলতেছি আর কি, প্রবলেম হবে নাকি? কি হয়েছে, তুমি টেনশনে আছো কোনো কিছু? আমি চলে যাবো? মাইক খাবা, উপরে সব ফাজিল। কয়তলায়? 6 তলা। এই এই কল রেকর্ড প্রমাণ করে যে মুনিয়ার সাথে আফ্রিদির অবৈধ সম্পর্ক ছিল। এরকম কত মুনিয়ার সাথে আফ্রিদির অবৈধ সম্পর্ক আছে, এটা দেশের মানুষ এখন বুঝে গেছে। আপনার চরিত্র সম্পর্কে দেশের মানুষ এখন অবগত। সো অভিনয় করে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। ডিবি হারুনকে নিয়ে আমাদের সকলের প্রিয় একজন সাংবাদিক ভাই ইলিয়াস হুসাইন তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করছিল। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। এই আফ্রিদি কত বড় কুলাঙ্গার! এই আফ্রিদি সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়া থেকে রিমুভ করার জন্য দেশের সমস্ত বড় বড় হ্যাকারদের সাথে কন্ট্যাক্ট করছে যে যে কোনো মূল্যে এই ভিডিওটা রিমুভ করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না। মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয়। কারণ ডিবি হারুন ওর কলিজার টুকরা আঙ্কেলের মানিজ্যতের ব্যাপার। আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। আঙ্কেল অন্যায় করছে সেটা বলা যাবে না।
এমনকি ইলিয়াস হোসেন ভাইয়ের সেই ফেসবুক পেজের অ্যাডমিনকে ডিবি অফিসে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন এবং সেই পেজের অ্যাক্সেস এবং কন্ট্রোল নিয়ে নেওয়া হয়েছে। সেই পেজটা ব্লু ভেরিফাইড, সেই পেজটা 7 থেকে 8 মাস পরে ইলিয়াস ভাই ফেরত পাইছে। এই আফ্রিদি কত বড় অমানুষ! এই আফ্রিদির একটা গ্রুপ ছিল, হ্যাকার গ্রুপ। ওর টার্গেট ছিল যে দেশের মধ্যে যেন কোনো জামাতপন্থী এবং ইসলামপন্থী কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বড় হতে না পারে। যেটা একটু বড় হবে সেটাকে কিভাবে ডাউন করা যায়, কিভাবে হ্যাক করা যায়, সেই চেষ্টায় সবসময় ওর গ্রুপটা কাজ করত। তাহলে চিন্তা করেন, এদেরকে এই রাজাকারকে, এই অপরাধীকে আপনি কিভাবে ক্ষমা করবেন? আপনারা কিভাবে ক্ষমা করবেন? ও একজন অমানুষ না হলে এই ধরনের ব্যবহার করতে পারে না। সুতরাং ও একজন চিহ্নিত 24-এর রাজাকার, দালাল, বিশ্বাসঘাতক, বেঈমান। ওকে ক্ষমা করা যাবে না। ওকে ক্ষমা করলে আমাদের 15 থেকে 2000 শহীদদের সাথে বেঈমানি করা হবে, শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাদের সাথে বেঈমানি করা হবে। হাজার হাজার মানুষের চক্ষু নাই, হাত নাই, পা নাই, অঙ্গহানি অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের সাথে বেঈমানি করা হবে। সুতরাং আমি দেশবাসীকে অনুরোধ করব, এই সমস্ত এদের মতো দালাল যারা আছে, যারা গণ অভ্যুত্থানে সরকারের পক্ষে দাঁড়িয়েছিল, ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিল, এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদেরকে মনে রাখতে হবে, তা না হলে ভবিষ্যতে আমরা ভালো একটা দেশ গড়তে পারবো না। এদের মতো দালাল, এই আফ্রিদির মতো যারা দালাল আছে, যারা রাজাকার আছে, 24-এর রাজাকার, এদেরকে আমাদের সকলকে এক হয়ে এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে নির্মূল করতে হবে, এদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো ভিডিওতে।